কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি, তবে এখনও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। এ নিয়ে আরও জানাতে জেলার করেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে চট্টগ্রামের সবশেষ বন্যা পরিস্থিতির খবর। নাফি, মূলত স্মরণকালের যে ভয়াবহ বন্যা, এতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম বিভাগে, এবং এর মধ্যে আমি যেখানে আছি করেরহাটের মিরসরাই এলাকা, এখানে গত দুদিন বৃষ্টি হয়নি, কিন্তু আজকে সকাল থেকে আকাশ আবারও মেঘলা এবং গত আধ ঘন্টা আগ থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি মানেই এখানে আতঙ্ক পানি বাড়ার। এই এখনও কিন্তু বিভিন্ন এলাকায় পানি নামলেও ভাটির দিকের যে জায়গাগুলো আপনি দেখছেন, বিশেষ করে মিরসরাইয়ের 1 নম্বর যে ইউনিয়ন, সেই ইউনিয়ন থেকে 7 নম্বর ইউনিয়ন পর্যন্ত ওসমানপুর, ইসাখালী, শান্তিরহাট, শুক্কুরহাট, এই জায়গাগুলো এবং করেরহাটের বিভিন্ন জায়গায় এখনও কিন্তু হাজার হাজার মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন অন্তত 8 থেকে 10,000 মানুষ এখনও পর্যন্ত, এবং ত্রাণের অপেক্ষায় আছেন। বিশেষ করে ফেনী লাগোয়া যেই উপজেলাগুলো রয়েছে এবং ফেনী লাগোয়া যেই অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে এখনও ঘরবাড়িগুলোতে কিন্তু একতলা সমান পানি, এবং উদ্ধারকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন। সেনাবাহিনী সহ দেশের নানা প্রান্ত থেকে উদ্ধারকর্মীরা যোগ দিয়েছেন এবং ত্রাণ সরবরাহ করার চেষ্টা করছেন। যদিও ফেনী লাগোয়া যেই অঞ্চলগুলো রয়েছে, ছাগলনাইয়া, শুভপুর, সেখানকার যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতে এখনও পর্যন্ত ত্রাণ সহায়তা দেওয়া সম্ভব হয়নি। সেখানে পানির কারণে মূলত যাওয়া সম্ভব হচ্ছে না অনেকের, এবং ছোট ছোট যে বোটগুলো আছে সেগুলোও কিন্তু পানির উচ্চতার কারণে, স্রোতের কারণে উদ্ধারকর্মীরা সে পর্যন্ত যেতে পারেনি। যারা আসছেন সেখান থেকে সাঁতরিয়ে বা কোনো রকম শক্ত সামর্থ্য নিয়ে তারা আসলে সেই দুঃখের কথাগুলো তুলে ধরছিলেন, যত দ্রুত সম্ভব সেখানে যাতে পানি, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, মশার কয়েল কিংবা মোমবাতি, এই ধরনের জিনিস নিয়ে যাতে ত্রাণকর্মীরা আসেন সেটি তারা বলছেন। এবং একই সাথে যেসব এলাকায় পানি নেমেছে সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। আমরা ঘরগুলোতে ঢুকে দেখেছি যে একেবারে কোনো ঘরে গোড়ালি সমান, কোনো ঘরে কাদা সমান মাটিতে ভরে গেছে, সমস্ত আসবাবপত্র নষ্ট, একেবারে থাকার খাট থেকে শুরু করে চেয়ার টেবিল কিংবা রান্নাবান্নার যে উপকরণ, শিক্ষার্থীদের বই খাতা, সনদপত্র, সমস্ত কিছুই আসলে বানের পানিতে ভেসে গেছে। এখন যে তারা আবারও সেটি নিয়ে দাঁড়াবেন তার উপায়ও নেই, কারণ এখানকার বেশিরভাগ মানুষের পেশা কৃষিকাজ, গবাদি পশু পালন কিংবা ছোটোখাটো উদ্যোক্তা, পোলট্রি ফার্ম করেন, মাছের চাষ করেন, কোনো সম্পদই আসলে এখানে অবশিষ্ট নেই। তারা যে আবার নতুন করে শুরু করবেন। অঞ্চলের মানুষগুলো বলছেন বন্যা পরবর্তী সময়ে মূলত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা, কাকে কী পরিমাণ সহায়তা করা দরকার, বিশেষ করে কৃষকদের থেকে শুরু করে ব্যবসায়ী, সেই সহায়তাগুলোর দ্রুত তারা দাবি জানিয়েছেন। একই সাথে এখানে ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটেরও খুব বেশি প্রয়োজন। নাফি, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন হুসাইন জিয়াদ। এবার যেতে চাই নোয়াখালীতে, দেখতে পাচ্ছি নাসিম শুভ আছে আমাদের সাথে, সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। পানিবন্দির সংখ্যা বেড়েছে কিনা শুভ জানাবেন। এছাড়া দুর্গত এলাকায় পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানির সরবরাহ আছে কিনা? নোয়াখালীতে কিন্তু গতকাল দিনভর বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গতকাল রাত 10টা থেকে যে ভারী বর্ষণ, বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু নোয়াখালীতে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হওয়া শুরু করেছে, এবং আজ সকাল থেকে কিন্তু উজানের ঢলও সজোরে আসা শুরু করেছে, যার কারণে কিন্তু নোয়াখালীর যে 9টি উপজেলা, তার মধ্যে 8টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমি কিছুক্ষণ আগেই নোয়াখালীর সদর এবং বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি এই সকল উপজেলায় কথা বলেছি, খবর নিয়েছি। এই সকল এলাকায় কিন্তু আসলে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায় প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এই সকল এলাকার প্রধান সড়ক লাগোয়া কিছু এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি। তবে দুর্গম যে সকল এলাকা রয়েছে, প্রত্যন্ত অঞ্চল, সে সকল অঞ্চলের মানুষ কিন্তু অনেকটা অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। ত্রাণের জন্য এক প্রকার হাহাকার সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। আর নোয়াখালী জেলা প্রশাসনের যে 502টি আশ্রয় কেন্দ্র, তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু অনেক আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত জেলার 20 লাখের অধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন। তো সার্বিক পরিস্থিতিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির যে অবনতি হয়েছে এবং এই পরিস্থিতিতে ত্রাণের যে সংকট, সেজন্য কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং বিতরণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালীর যিনি নির্বাহী প্রকৌশলী, তার সাথে তিনি জানিয়েছেন বন্যার পানি যাতে দ্রুত নামতে পারে সেজন্য গতকাল রাতের পরে কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুরে যে স্লুইস গেটটি রয়েছে তার 23টি গেটে কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং আপনি
পর্দায় দেখতে পাচ্ছেন নোয়াখালীতে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়েছে, কিছুক্ষণ পর পরে কিন্তু বৃষ্টি এবং এই বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির কারণে পানিও বাড়ছে, যার কারণে কিন্তু লোকালয়ে পানি বাড়ার সাথে সাথে স্থানীয়দের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আমি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে আজ সকাল থেকে ঘুরেছি এবং কথা বলেছি যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তারা জানিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু শিশু খাদ্যের কিন্তু প্রচুর সংকট দেখা দিয়েছে, যার কারণে আশ্রয় কেন্দ্রে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদের আসলে খুবই মানবেতর সময় পার করতে হচ্ছে। কারণ আশ্রয় কেন্দ্রে যে সাহায্যগুলো যাচ্ছে এবং যে রান্নাগুলো করা হচ্ছে সেগুলো আসলে সকলের জন্যই কিন্তু একই পাত্রে রান্না করা হচ্ছে। শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন, অসুস্থ রোগী, তাদের জন্য কিন্তু ভিন্ন কোনো খাবার না থাকার কারণে, রান্না করা না করার কারণে কিন্তু তাদের খাদ্যের সংকট দেখা দিয়েছে। এছাড়া নোয়াখালীর অধিকাংশ এলাকায় 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলাতে কিন্তু বিশুদ্ধ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে এবং পানিতে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করার কারণে কিন্তু নোয়াখালীতে পানিবাহিত রোগের সংখ্যা বেড়েছে। নোয়াখালী সদর হসপিটালে কিন্তু 20 শয্যার বিপরীতে এখনো প্রায় 150 জনের মতো রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন। তো নোয়াখালী সিভিল সার্জন যিনি আছেন ডাক্তার মাসুম ইফতেখার, তিনি জানিয়েছেন আসলে বিভিন্ন এলাকায় তারা চেষ্টা করছেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্যালাইন পৌঁছানোর জন্য, কিন্তু আসলে দুর্গম এলাকা এবং বেশ কিছু উপজেলায় এখন পর্যন্ত গলা সমান পানি হয়, তারাও কিন্তু সেখানে পৌঁছাতে পারছেন না, যার কারণে তাদের যে ত্রাণ সামগ্রী এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেগুলো পৌঁছাতে অনেকটা কষ্ট হচ্ছে। তো আসলে নোয়াখালী থেকে এই ছিল বন্যার পানি নিয়ে এখন পর্যন্ত আমার কাছে সব শেষ। আমরা নোয়াখালী থেকে যেতে চাই কুমিল্লায় বুড়িচং এলাকায়। মাসুদ আলম যুক্ত আছেন আমাদের সাথে। মাসুদ, জানাবেন যে সেখানকার বন্যার সার্বিক পরিস্থিতি কি, ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে কিনা, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা? নাপি একেবারে দুর্বিষহ জীবনযাপন করছেন এখানকার মানুষ। আমি যেখানে রয়েছে এটা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার যদুপুর এলাকায়। এই যদুপুর সহ বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো প্লাবিত হয়েছে, তবে বাক্সেমূল এবং ইচাপুরা সহ রাজাপাড়া, হরিপুর, রাজাপুর থেকে শুরু করে বেশ কয়েকটি গ্রাম রয়েছে যেগুলোতে এখনো পর্যন্ত আসলে ত্রাণ নিয়ে পৌঁছানো যাচ্ছে না নৌকা এবং স্পিড বোটের সংকটের কারণে। এখানে আমরা দেখেছি যে কখনো কোথাও হয়েছে আপনার কোমর সমান পানি, কোথাও মাথার উপরে পানিও রয়েছে। এইসব এলাকার মানুষ কিন্তু এখন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের থেকে ইন্টার্ন চিকিৎসকরা এবং বিভিন্ন চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য আসছেন, আমরা দেখেছি সেনাবাহিনীর মাধ্যমে। আমি যদি বলি এখানে যে শুধু বুড়িচং উপজেলা নয়, এই জেলার প্রায় 14টি উপজেলা প্লাবিত হয়েছে, বিশেষ করে 14 গ্রাম এবং মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোটও প্লাবিত হয়েছে। তবে 14 গ্রাম উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে ক্রমান্বয়ে কিন্তু গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। এখানে সংকট দেখা দিয়েছে। আমি যেখানে রয়েছি এই উপজেলার বেশিরভাগ সংকট রয়েছে এখন সুপেয় পানির সংকট রয়েছে। সে সঙ্গে আপনার যে ওষুধ, বিভিন্ন যে নর্মাল ঠান্ডা এবং যে সর্দি কাশি যে পানিবাহিত রোগগুলো আছে সেগুলোর ওষুধ সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে যে শিশুদের দুধের সঙ্গে খাদ্যের সংকট রয়েছে। এই খাদ্য সংকটের কারণে কিন্তু শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে তারা আমার জানিয়েছেন, বিশেষ করে নবজাতক যারা রয়েছেন। একই সঙ্গে এখানকার যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু একেবারে ভয়াবহ অবস্থা রয়েছে। ক্রমান্বয়ে যে পানি প্রবেশ করছে বিভিন্ন খাল এবং নদী দিয়ে, বিশেষ করে গোমতী নদীর যে বাঁধ ভাঙ্গার যে পানি প্রবেশ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। একই সঙ্গে শালদা এবং গঙ্গু নদীর পানিও প্রভাবিত হচ্ছে। এতে করে কিন্তু একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন এই উপজেলার মানুষ। তো নাপি এ ছিল কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। মাসুদ আলম জানাচ্ছিলেন কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর। এদিকে ফেনীতে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বন্যা কবলিতদের। ফেনী থেকে কিছুক্ষণ আগে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বেলায়েত হোসাইন। আনন্দের ভালো আছেন, অর্থাৎ গতকাল পর্যন্ত এখানে বুক পরিমাণ পানি ছিল, এর আগে এখানে আমার মাথার উপর পর্যন্ত পানি ছিল, এখন কোমর পর্যন্ত পানি আছে। এটিকেই তারা ভালো অবস্থা বলছে, কিন্তু এই অবস্থাটিকেও কোনোভাবে স্বাভাবিক অবস্থা বলা যাচ্ছে না। এখানে মানুষের যেই জীবনযাত্রা আমরা দেখেছি, মানুষের চলাচলের যেই ভোগান্তি সেটি একেবারে তুলনাহীন ভোগান্তি। খাদ্যের সংকট রয়েছে, শুকনো খাবারের সংকট রয়েছে,
কিন্তু খাবারের থেকে মানুষের এখন সবচেয়ে বেশি যে সংকট সেটি হচ্ছে এখানকার বাসিন্দাদের খাবারের পানির ব্যাপক পরিমাণের সংকট। পানির জন্য এক ধরনের হাহাকার লেগে আছে এই আশেপাশের এলাকার মানুষের। আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি সেখানে মোটামুটি দাঁড়িয়ে কথা বলা যায়, কিন্তু তার আরেকটু পেছনে গেলে কোনোভাবেই দাঁড়ানোর অবস্থা নাই। অর্থাৎ যত দূর এখানে সামনে যাব আমরা, যত দূর পেছনে যাব ততই পানির পরিমাণ বেশি এবং মাথার উপর পর্যন্ত ততই পানি চলে যাচ্ছে। সব মিলিয়ে এখানকার পরিবেশ, পানি, ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি গতকালকের তুলনায় বা গত কয়েকদিনের পরিস্থিতির তুলনায় এখন কিছুটা পানি নামতে শুরু করেছে, কিন্তু ফেনীর শহরের মানুষের যে জীবনযাত্রা স্বাভাবিক হওয়া সেটি এখন পর্যন্ত হয়নি। মানুষের এখনও ভোগান্তি, মানুষ এখনও এখানে কষ্ট করেই চলাচল করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষের যেই অভিযোগ, যে আক্ষেপটি এখানে রয়েছে সেটি হচ্ছে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা হয়তো প্রধান প্রধান সড়কের আশেপাশে ত্রাণ বিতরণ করছেন, ভিতরের অলি গলি পাড়া মহল্লা এইসব জায়গাগুলোতে ত্রাণ খুব একটা যাচ্ছে না, মানুষ খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এমন অনেক পরিবারকে দেখেছি যারা মধ্যবিত্ত, যারা স্বাবলম্বী পরিবার, তারা লজ্জা ভেঙে তারা বলছেন যে তাদের এই মুহূর্তে খাবারের দরকার, তাদের পানি দরকার। তারা বলছেন যে এই মধ্যবিত্তের খোলস ছেড়ে তারা অনেকটা আমাদের মাধ্যমে তারা আকুল আবেদন করছেন যে এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। তারা বলছেন তারা বহুতল ভবনে থাকছেন, ভবনেই তারা থাকছেন, কিন্তু তাদের এখনকার পরিস্থিতি একেবারে নিঃস্ব অসহায় মানুষের মতো অবস্থা। যারা এখানে একেবারে মোটামুটি নিচতলা পর্যন্ত বাসিন্দারা ছিলেন তারা এখান থেকে তাদেরকে সরে যেতে হয়েছে এবং তারা অন্যত্র অবস্থান নিয়েছেন, কেউ কেউ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। কিন্তু দ্বিতীয় তলা থেকে 10 তলা পর্যন্ত যারা আছেন, যাদের বাসা পর্যন্ত এখনো পানি উঠে নাই, তারা কিন্তু স্বাভাবিক অবস্থার মধ্যে থাকলেও তাদের সবচেয়ে বড় সমস্যা খাবার পানি সংকট, খাদ্যের সংকট। ফেনীর বন্যা পরিস্থিতি যেটি আমরা বলছিলাম যে এখানে যে পরিস্থিতি আমরা বলছিলাম যে এখানে সব মিলিয়ে ত্রিপুরার সঙ্গে লাগোয়া যে 3টি উপজেলা পরশুরাম, ছাগলনাইয়া এবং ফুলগাজী, সেই 3টি উপজেলায় প্রথমত যে পরিস্থিতি দেখা গেছে যে দোতলা ভবন পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে। সেই দোতলা থেকে নেমে এখন পানি কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু ফেনী সদরের যে পানি, সেই পানি নামতে নামতে এখন ফেনীর যে ফুলগাজী এবং সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা রয়েছে, সেই দুটি উপজেলার মধ্যে কিন্তু বন্যার প্লাবন বাড়ছে এবং পানি বেশি বাড়ছে, মানুষের ভোগান্তি বাড়ছে। সব মিলিয়ে ফেনীর অবস্থা এই ছিল আমার কাছে, পরবর্তীতে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এদিকে নতুন করে পানি না বাড়লেও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এখন উন্নতি হয়নি। মনু ও ধলাই নদীর 18টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। এছাড়া পানিবন্দী বাসিন্দারা খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম সংকটে দিন পার করছে। এই বিষয়ে আরও জানাতে মৌলভীবাজারের কুলাউড়া টিলাগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. হামিদ। জানাবেন যে কি পরিমাণ মানুষ এখনো পানিবন্দী রয়েছে, এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রম কেমন দেখছেন, ত্রাণ নিয়ে বন্যার্তদের কোনো অভিযোগ আছে কিনা? আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রায় 5 থেকে 600 ফিট জায়গা ভেঙে পড়েছে এবং এই এলাকা সহ মনু নদীর প্রায় ইতিমধ্যে মৌলভীবাজার মনু এবং ধলাই নদীর প্রায় 18টি জায়গায় নদী ভেঙে গিয়ে মানুষ সমস্যার মধ্যে পড়েছেন এবং এতে করে লোকজন পানিবন্দী হয়ে পড়েন। এই মুহূর্তে মৌলভীবাজার জেলার সার্বিক চিত্র হচ্ছে 2,50,000-এর উপরে লোকজন পানিবন্দী আছেন এবং 102টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে 58টি আশ্রয় কেন্দ্রে 10,684 জন লোক ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। যদিও নদীর পানি কমতে শুরু করেছে, বিশেষ করে মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টে এই মুহূর্তে বিপদসীমার 2 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার এবং জুড়ি নদীর পানি 168 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে মনু নদী, অন্যান্য যে নদীগুলো আছে বা মনু নদীর যে উপরের স্থান মনু ব্রিজ এলাকায়, সেখানে 128 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যে ধলাই নদী আছে সেখানে 290 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বলা যায় যে নদীতে পানি কমলেও কিন্তু যেখানে বাঁধ ভেঙে গিয়েছে সেই বাঁধের ভিতরে যে লোকজন রয়েছেন তারা সমস্যার মধ্যে পড়েছেন। তাদের বাড়িঘর ভেঙে পড়েছে, তাদের যে ধান ফসল আদি ছিল সবগুলো নষ্ট হয়ে গিয়েছে, তারা খাদ্যাভাবে খুবই সমস্যার মধ্যে পড়েছেন। যদিও জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বলেছেন যে 768 মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে এবং 20,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সেখানে গোখাদ্য বা শিশু খাদ্য হিসাবে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। লোকজন বলছেন, আমি বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, তারা বলছেন যে সরকারি ত্রাণ পর্যাপ্তভাবে পাচ্ছেন না, কিন্তু যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু লতিফ চৌধুরী ফাউন্ডেশন, তালামিজ সহ বিভিন্ন বাহিনী রয়েছে, কোস্ট গার্ড, সেনাবাহিনী,
পুলিশ বাহিনী, এই যে লোকজন আছেন বা বিভিন্ন সামাজিক সংস্থা আছেন, তারা কিন্তু ঘরে ঘরে গিয়ে লোকজনের কাদা ভেঙে গিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ উন্নতি না হবে ততক্ষণ পর্যন্ত ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ সামগ্রী নিয়ে সর্বশেষ। নাফি। এম এ হামিদ যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা